আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুন্দর এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা ভালোই আছি। আমি তোমাদের আজকে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর ক্লাস নিব। যারা ক্লাসে জয়েন করেছো বা জয়েন করবে তারা অবশ্যই খাতা, কলম এবং বই সাথে নিয়ে বসবে। সম্মানিত অভিভাবক যারা আছেন, যারা আমার ক্লাসটি দেখছেন, তাদেরও আশা করি আপনাদের বাচ্চাদেরকে ক্লাসে বসার জন্য আপনারা সহযোগিতা করবেন। তাদেরকে নিয়ে একসাথে বসে ক্লাসটি দেখবেন। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাসটি নিব। যে অধ্যায়ের উপরে অলরেডি তিনটি ক্লাস হয়েছে। আজকে এটার উপরে চতুর্থ ক্লাস হবে। তো আজকে আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লিখে দেব। তোমরা অবশ্যই খাতায় সেগুলো তুলে নেবে এবং সেগুলো বাসায় বসে বসে বারবার রিভিশন করবে এবং আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় অনেকবার আসে, বিগত বোর্ড পরীক্ষাগুলোতে অনেকবার আসছে। সেরকম কমন উপযোগী প্রশ্ন আমি তোমাদেরকে দিব। আশা করি সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং বাসায় বসে বসে সেগুলা রিভিশন দেবে। আমরা ষষ্ঠ অধ্যায়ে মূলধন ব্যয় অধ্যায়টা পড়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের মূলধন ব্যয় অঙ্ক করেছিলাম। তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্ন লিখে দিচ্ছি, অর্থাৎ খ নাম্বার প্রশ্ন বা ক নাম্বার প্রশ্ন যে প্রশ্নগুলো আসে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, সেগুলো তোমরা একটু খাতায় লিখে নাও। 1 নাম্বার প্রশ্ন, মূলধন তহবিল কি? পরবর্তীতে আমি প্রত্যেকটা প্রশ্ন আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিব, কিন্তু তোমরা বাসায় তোমাদের মূল বইটা ফলো করে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। 2 নাম্বার, মূলধন তহবিল খরচ কি? 3 নাম্বার প্রশ্ন, মূলধন ব্যয় কি? 4 নাম্বার প্রশ্ন, সংরক্ষিত আয় কি? 5 নাম্বার প্রশ্ন, কাম্য ঋণ নীতি বলতে কি বুঝো? 6 নাম্বার প্রশ্ন, মূলধন কাঠামো। সবাই জটপট আমার সাথে সাথে খাতাম প্রশ্নগুলা লিখে ফেলো। মূলধন কাঠামো কাকে বলে? 7 নাম্বার প্রশ্ন, সুযোগ ব্যয় কি? 8 নাম্বার প্রশ্ন, মূলধন মিশ্রণ কি? 9 নাম্বার প্রশ্ন,
কোন আয়ের প্রত্যক্ষ কোনো ব্যয় নেই? তোমরা লিখেছো আশা করি। 10 নম্বর প্রশ্ন, সাধারণ শেয়ার মূলধন কি? 11 নম্বর, অগ্রাধিকার শেয়ার মূলধন কি? 12 নম্বর, গড় মূলধন ব্যয় কি? এই 12টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখো। এই 12টি প্রশ্ন তোমরা খাতায় জটপট করে তুলে ফেলো। পরবর্তীতে আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। প্রথমে আমি একটু বুঝিয়ে দেই মূলধন তহবিল কি। মূলধন তহবিল একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে মালিক কর্তৃক বিনিয়োগকৃত টাকাকে বলা হয় মূলধন তহবিল। আবার বলতেছি, ব্যবসায় শুরু করার সময় মালিক কর্তৃক ব্যবসাকে প্রদত্ত নগদ অর্থটাই হচ্ছে মূলধন তহবিল। ওকে, আচ্ছা। এবার মূলধন তহবিল খরচ কি? বিভিন্ন উৎস থেকে মূলধন তহবিল সংগ্রহ করতে যে পরিমাণ অতিরিক্ত ব্যয় হয় সেটাকে বলা হয় মূলধন তহবিল খরচ। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে ব্যাংক থেকে 10% সুদে ঋণ নেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে 10% হচ্ছে ব্যাংক ঋণের সুদ, তাহলে সেটা হচ্ছে ব্যাংক ঋণ মূলধনের খরচ। ঠিক আছে। আচ্ছা, মূলধন ব্যয় কি? এটা আগের মতোই, মূলধন সংগ্রহ করতে গেলে অতিরিক্ত যে পরিমাণ ব্যয় করতে হয় সেটা হলো মূলধন ব্যয়। এখন হচ্ছে সংগৃহীত আয় কি? প্রতিষ্ঠান মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কিছু অংশ সংরক্ষণ করে, সেই সংরক্ষিত অংশটাকে বলা হয় সংরক্ষিত আয়। তারপর হচ্ছে 5 নম্বর, কাম্য ঋণ নীতি বলতে কি বুঝো? কাম্য ঋণ নীতি, একটি প্রতিষ্ঠান তার মূলধনের সংস্থান করার জন্য বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। তো কোন অংশ থেকে কি পরিমাণ মূলধন সংগ্রহ করবে সেই যে নীতি সেটাকে বলা হয় কাম্য ঋণ নীতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার মূলধনে কতটুকু শেয়ার মূলধন থেকে কতটুকু ঋণ থেকে, ঠিক আছে, সেটা সংস্থান করবে, তার যে নীতি বা রীতি অনুযায়ী ফলো করে সেটাকে বলা হয় কাম্য ঋণ নীতি। 6 নম্বর, মূলধন কাঠামো কাকে বলে? মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মূলধন কাম্য ঋণ নীতি, কিন্তু মূলধন কাঠামোর উপর ভিত্তি করে কাম্য ঋণ নীতি প্রতিফলিত হয়। তাহলে কাঠামোটা কি? কাঠামো হচ্ছে যে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধন সংগ্রহ করব, কোন উপায়ে করব, কোন উৎস থেকে করব, কিভাবে করব, সেটার যে একটা পদ্ধতি সেটা হচ্ছে মূলধন কাঠামো। 7 নম্বর, সুযোগ ব্যয় কি? একটি ব্যবসার প্রতিষ্ঠান একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে অন্য একটি সুযোগ ত্যাগ করতে হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি দুটি প্রকল্প থেকে বাছাইয়ের চিন্তা করে, দুটি প্রকল্প থেকে একটি প্রকল্প বাছাইয়ের চিন্তা করে, তখন একটি প্রকল্পকে বর্জন করতে হয় আর একটি প্রকল্পকে গ্রহণ করতে হয়। তো বর্জনকৃত প্রকল্পটির থেকে আমি যে পরিমাণ সুবিধা লাভ করতাম, এখন সেই সুবিধাটাকে আমাকে ত্যাগ করতে হয়েছে। তো এই ত্যাগকৃত সুবিধাটাকে বলা হয় সুযোগ ব্যয়। এরপর আছে মূলধন মিশ্রণ। মূলধন মিশ্রণ কি? ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের দীর্ঘমেয়াদী তহবিলের যে উৎসগুলো আছে সেগুলোর সংমিশ্রণটাকে বলা হয় মূলধন মিশ্রণ। আবার বলি, ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, যেমন বিল্ডিং তৈরি করবে,
বড় কোনো মেশিন ক্রয় করবে। তো এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় অর্থের দীর্ঘমেয়াদী তহবিলের যে উৎসগুলো আছে, সেই দীর্ঘমেয়াদী তহবিল উৎস কি কি হইতে পারে? ব্যাংক ঋণ হইতে পারে, শেয়ার বিনিয়োগ হইতে পারে। তাহলে এই উৎসগুলোর সংমিশ্রণ বা একাধিক মিশ্রণ যখন আসবে সেটাকে বলা হবে মূলধন মিশ্রণ। ওকে। 9 নাম্বার, কোন আয়ের প্রত্যক্ষ কোনো ব্যয় নেই? এটা আমরা জানি সংগৃহীত আয়ের প্রত্যক্ষ কোনো ব্যয় নেই। এরপরে আমরা আসি সাধারণ শেয়ার মূলধন কি? এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। কোম্পানি তার ব্যবসায়ের মূলধন সংস্থান করার জন্য কোম্পানি তাদের বিদ্যমান শেয়ারের কিছু অংশ জনসাধারণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান করে। তো সেই বিক্রয়কৃত শেয়ারের মাধ্যমে যে মূলধনটা সংগৃহীত হয় সেটাকে বলা হয় শেয়ার মূলধন। আবার বলতেছি, কোম্পানি তাদের মূলধন সংস্থান করার জন্য বিদ্যমান শেয়ার কিছু বাহিরে বিক্রি করে, অর্থাৎ কোম্পানি নতুন কিছু শেয়ার বাহিরে বিক্রির জন্য আহ্বান জানায়। তো সাধারণ শেয়ার ক্রেতারা সেই শেয়ার ক্রয় করে। তো সেই শেয়ারের মাধ্যমে কোম্পানি যে পরিমাণ মূলধন সংস্থান করে সেটাকে বলা হয় সাধারণ শেয়ার মূলধন। এরপর আসে অগ্রাধিকার মূলধন। বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন করে শেয়ার ইস্যু করা হলে এবং সেই শেয়ার থেকে যেই মূলধনটা সংস্থান হয় সেটাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মূলধন। ওকে। লাস্ট, গড় মূলধন ব্যয় কি? সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয়, সবগুলা মূলধন ব্যয়ের সমন্বয়ে আমি যখন একটা গড় মূলধন নির্ণয় করি সেটাকে বলা হয় গড় মূলধন ব্যয়। তো আমরা এখন আর কিছু প্রশ্ন লিখি, সেগুলো তোমরা খাতায় লিখে নাও। এইগুলো হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য আসে। আগে যা লিখে দিলাম সেগুলো ছিল ক নাম্বার। এখন খ নাম্বার প্রশ্নে যে ধরনের প্রশ্নগুলো আসে এই অধ্যায় থেকে সেইগুলো একটু লিখো। 1, বিনিয়োগ যত বেশি ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ যত বেশি ঝুঁকিপূর্ণ, প্রত্যাশিত আয় তত বেশি। ব্যাখ্যা করো। প্রশ্ন লিখে নাও খাতায়। এক নাম্বার, এটা খনন খনন প্রশ্নে থাকে সব সময়, মনে রাখবা। 1 নং, এখন 2 নং। ঋণ পত্রের সুদ, ঋণ পত্রের সুদ করযোগ্য নয়। করযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো। ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন, ব্যাখ্যা করো। 3 নাম্বার প্রশ্ন, কিভাবে একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা সত্ত্বের, ঋণের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে লাভজনক
ভারসাম্য, লাভজনক ভারসাম্য সৃষ্টি করতে পারে। সৃষ্টি করতে পারে, লাভজনক ভারসাম্য সৃষ্টি করতে পারে। ব্যাখ্যা করো। চার নাম্বার, ব্যবসায়ের মূলধন ব্যয় নির্ণয়, ব্যবসায় মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ কেন? ব্যবসায় মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ কেন? 5 নাম্বার, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিসের উপর নির্ভরশীল? 6 নাম্বার, কোন ধরনের মূলধন ব্যয় কর রেয়াত যোগ্য? কর রেয়াত যোগ্য, ব্যাখ্যা করো। সাত নাম্বার, শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এবং স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কি বুঝো? এই 7টি প্রশ্ন তোমরা খাতায় ঝটপট তুলে নাও। এই 7টি প্রশ্ন তোমরা ঝটপট তোমাদের খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলো তোমরা বাসায় পাঠ্য বইকে অবলম্বন করে মুখস্থ করে ফেলবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের বারবার তোমাদের পরীক্ষায় আসে। সেজন্য তোমাদের বলছি তোমরা এই প্রশ্নগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে। আশা করি এই পর্যন্ত তোমরা তুলে ফেলো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই লেখাগুলো খাতা তুলে ফেলো।
তোমরা তুলেছ আশা করি। আচ্ছা, তুমি এখন মুছে দিচ্ছি। এখন আমরা একটা অঙ্ক দেখি। আমরা গতদিন গড় মূলধন বের করেছিলাম, আজকে আমরা একটা গড় মূলধন বের অঙ্ক করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, আমি একটা ডাক লিখছি খাতায়, বোর্ডে। তোমরা সেই ডাকটা তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আমিন কোম্পানি এর সাধারণ শেয়ার মূলধন 500 কোটি টাকা। ঋণ মূলধন 200 কোটি টাকা। তোমরা ডাকটা সাধারণত লিখে নাও। অগ্রাধিকার শেয়ার মূলধন শেয়ার মূলধন 250 কোটি টাকা। অগ্রাধিকার শেয়ার মূলধন 250 কোটি টাকা। ঋণ মূলধন আমরা কত লিখেছি? এটাও 250 কোটি। ঋণ মূলধন 250 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 250 কোটি টাকা। ঋণ মূলধনের সুদের হার, ঋণ মূলধনের সুদের হার 12%। অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ 10 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার এর বাজার মূল্য সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 350 টাকা ও, তোমরা জটপট খাতা তুলে নাও, 250 টাকা। 350 টাকা ও 250 টাকা। সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ 15 টাকা। অতীতে লভ্যাংশ বৃদ্ধির হার
5%, পর হার 40%। তো এই হচ্ছে আমাদের ডাকটা। সেখান থেকে আমাদের যা নির্ণয় করতে হবে, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করব। 1 নাম্বার, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে গড় মূলধনী ব্যয় নির্ণয় করো। গড় মূলধনী ব্যয় নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্কটা এবং 2টা করণীয়। তো তোমরা খাতায় আশা করি তুলে ফেলেছো। খাতা তো তুলে ফেলো, আমরা এখন অঙ্কটা করব। তুলেছ? এখন আমরা অঙ্কটা সাজাই। আমাদের প্রথম হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়। তো আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার ইন্টু 100। কারণ এখানে আমরা বৃদ্ধির সূত্রটা কেন ব্যবহার করতেছি, দেখো আমাদের অতীতে লভ্যাংশ বৃদ্ধির হার কত ছিল? 5%। সুতরাং আমাদের এখানে সাধারণ শেয়ার মূলধন বের করতে গেলে আমাদের বৃদ্ধির হারের সূত্রটা প্রয়োগ করতে হবে। বৃদ্ধির হার সূত্রটা প্রয়োগ করতে গেলে সূত্রটা কি ছিল? লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার ইন্টু 100। তাহলে এখানে লভ্যাংশ 1 আমরা আগে বের করি। তাহলে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। তো আমি উপরটা মুছে দিলাম, তোমরা খাতায় অবশ্যই অঙ্কটা তুলে ফেলেছ। তো এই অঙ্কটা এখন আমরা করে ফেলি। প্রথমে কি কি দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে শেয়ার মূল্য 0 সমান 350 টাকা। শেয়ার মূল্য 0 সমান 350 টাকা। লভ্যাংশ 0 সমান 15 টাকা। লভ্যাংশ 0 সমান 15 টাকা। এই লভ্যাংশ 0 কোনটা? যে বলা হয়েছে যে সাধারণ শেয়ার কি বলে সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ কত টাকা করে দিবে? 15 টাকা। অর্থাৎ লভ্যাংশ 0 হচ্ছে বছর শেষে যে লভ্যাংশটা দেওয়া হয় সেটা 15 টাকা। এরপরে তাহলে বৃদ্ধির হার %, বা 0.5, সেটাকে আমি দশমিকে রূপান্তর করে নিয়ে গেলাম। এখন আমরা লভ্যাংশ 1 বের করে ফেলি। লভ্যাংশ 1 সমান আমরা জানি লভ্যাংশ 1 সমান হলো লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে এখন লভ্যাংশ 0 আমরা জানি কত? 15 টাকা ইন্টু 1 বৃদ্ধির হার কত? 0.5। তো এটি ক্যালকুলেশন করে আমরা কত আসবে? 15 টাকা 75 পয়সা। তাহলে আমাদের এটা বের হয়ে গেল, লভ্যাংশ 1 বের হয়ে গেছে। এখন আমরা সরাসরি সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির হার সূত্রটা প্রয়োগ করি। তো সেই সূত্রটা আমরা কি ছিল জানা আছে নিশ্চয়ই। সূত্রটা হলো লভ্যাংশ 1
খাতায় লিখো লভ্যাংশ 1 ডিভাইড বাই মূল্য 0 যোগ বৃদ্ধির হার ইনটু 100 ইনটু 100 ইনটু 100। তো আমাদের এটা কি বের হবে? আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তাহলে 15 টাকা 75 পয়সা, শেয়ার মূল্য 0 হচ্ছে 350, 0.5 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে আসবে 0.095 0.095 ইন্টু 100, অর্থাৎ বের হবে 9.5%। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত আমাদের বের হয়েছে? 9.50। তাহলে আমি এটা এক পাশে লিখে রাখলাম মনে রাখার জন্য, যে সাধারণ শেয়ার কত বেড়েছিল? 9.5%। সাধারণ শেয়ার মূলধন ব্যয় 9.5%। আমি এটা মুছে দিলাম। এখন আমরা বের করি অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। তোর তো দুটোই দেওয়া আছে। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সমান সমান শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত লভ্যাংশ ভাগ হলো শেয়ারের বাজার মূল্য ইন্টু 100 ইন্টু 100। এখন আমাদের কি শেয়ার বিক্রি হতে কত টাকা পাবো? বলাই আছে আমাদের যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 350 এবং 250। সাধারণ শেয়ার ছিল 350, অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে, শেয়ার বাজার মূল্য হচ্ছে 250 টাকা। শেয়ার বিক্রি হতে লভ্যাংশ, আমি প্রত্যেকবার সাধারণ অগ্রাধিকার শেয়ার বিক্রি করে কত টাকা করে পাবো? অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ ভালো করে খেয়াল করো। অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ 10 টাকা, এই যে 10 টাকা ইন্টু 100। এখন আমি ক্যালকুলেশন করি, কত আসবে? 4% আসবে। 4%। খাতা তুলে ফেলো অঙ্কটা। তাহলে আমাদের 1 নাম্বার ক্যালকুলেশন শেষ। সাধারণ শেয়ার মূলধন আমরা বের করে ফেলছি। আমি মুছে দিচ্ছি, তোমরা আশা করি তুলে ফেলেছ। তো সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার দুইটাই পেয়ে গেলাম আমরা। অগ্রাধিকার শেয়ার সমান 4%, দুইটা পেয়ে গেলাম। এই দুটো আমি কেন রাখছি অবশ্যই তোমরা বুঝতে পারছো বিষয়টা, তারপর মনে করায় দিই। এই দুটো আমি রেখে দিয়েছি আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন বের করতে হবে, গড় মূলধনী বের করতে হবে না, তখন কিন্তু এই দুটো আমাদের প্রয়োজন হবে। সেই জন্য আমি ডান পাশে লিখে রেখে দিলাম। তোমাদের তো খাতায় থাকবে অঙ্কটা, তোমরা দেখে রেখে করে ফেলবা। এখন আসি আমরা গড় মূলধন ব্যয়। তো গড় মূলধন ব্যয় করতে গেলে আমাদের আরেকটা মূলধন ব্যয় রয়ে গেছে, সেটা হলো ঋণ মূলধন। 250 কোটি টাকা ঋণ মূলধন আছে, তো সেইটা থেকে আগে বের করতে হবে। এখন আমরা 2 নম্বর অঙ্কে যাই। দেওয়া আছে ঋণ মূলধন 250 কোটি টাকা, সুদের হার 12%,
কর হার 40%। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা ঋণ মূলধন ব্যয় বা কর পূর্ব ঋণ মূলধন ব্যয় একই জিনিস নির্ণয় করি। লিখব কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার। কর পূর্ব ঋণ মূলধন ব্যয় আমাদের কত পার্সেন্ট আছে, যেটাকে সুদের হার বলতেছি। সুদের হার এক নাম হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়। তো কর পূর্ব ঋণ মূলধন ব্যয় আর সুদের হার একই জিনিস। তাহলে আমরা এখানে বসাই 12% ইন্টু 1 মাইনাস কর হার হলো 0.40 বা 40% কিন্তু দশমিকে রূপান্তর করে ফেললাম। তাহলে 12% ইন্টু 0.60। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত, 7.20%। বুঝতে পেরেছেন কোটা? তাহলে আমাদের ঋণ মূলধন বেড়ে গেছে। তাহলে লিখে রাখে ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন 7.2%। এখন আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা নির্ণয় করব গড় মূলধন ব্যয়। তো গড় মূলধন ব্যয় বের করতে গেলে আমাদের মোট মূলধন কত আছে সেটা আগে নির্ণয় করতে হবে। তো মোট মূলধন কত আছে আমরা একটু খেয়াল করে দেখি। যে সাধারণ শেয়ার মূলধন 500 কোটি, ঋণ মূলধন 200 কোটি, 250 কোটি, অগ্রাধিকার শেয়ার 250 কোটি। তাহলে মোট মূলধন কত হলো, 1000 কোটি টাকা। তাহলে মোট মূলধন 1000 কোটি টাকা। এখন প্রশ্ন করতে কোথায় পেলাম, এই জন্য আমি একটু ভাঙিয়ে লেখাই দিই। 500 যোগ 250 যোগ 250, তাহলে তোমাদের মাথায় থাকবে বিষয়টা, এত টাকা, অর্থাৎ 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা। এখন সেই মূলধনগুলা শেয়ারের অংশটা আমি বের করব। তাহলে সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের অংশ সমান সমান মোট মূলধন হচ্ছে 1000, তার মধ্যে সাধারণ শেয়ার আছে কত, 500। তো মোট মূলধন আছে 5000, 1000, তার মধ্যে সাধারণ শেয়ার আছে 500। তাহলে ভাগ করলে আসবে কত, 0.5। এরপরে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের অংশটা বের করি। 1000 ভাগ 250, 250 ভাগ 1000 বের হবে 0.25। এর হলো ঋণ মূলধন। ঋণ মূলধনের অংশ কত আছে, 1000 ভাগ 250 সমান সমান 0.25। আমরা তিনটা অনুপাত বের করে ফেলেছি। তো তিনটা অনুপাত যেহেতু বের করে ফেলেছি, এখন আমাদের গড় মূলধন বের করা একদম সহজ। আমাদের এখন একদম সহজ হয়ে গেছে। এখন আমরা সরাসরি করে ফেলি গড় মূলধন। এখন লিখি, সুতরাং গড় মূলধন ব্যয় সমান সমান, প্রথমে সাধারণ শেয়ার কত ছিল, 9.5, 9.5% ইন্টু 0.5 যোগ অগ্রাধিকার শেয়ার কত আছে, 4%, 4% ইন্টু 0.25 যোগ অগ্রাধিকার ঋণ মূলধন কত আছে, 7.2% ইন্টু ঋণ মূলধন ব্যয় 0.25। এই আমাদের ক্যালকুলেশন প্রায় শেষ। এখন জাস্ট আমি এই ক্যালকুলেশনটা করে ফেলবো। প্রথমটা আসছে 4.75, 4.75%
যোগ দ্বিতীয়টা আসবে 1%, তৃতীয়টা কত আসবে? তৃতীয়টা আসবে 1.80%। এখন তিনটা যোগ করে দেই, তিনটা যোগ করলে আমাদের চলে আসবে 7.55%। তাহলে এইটা আমাদের গড় মূলধনী ব্যয় বের হয়ে পড়ছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। তোমাদের এই অঙ্কটাই বাসায় থাকবে, তোমরা বাসায় আবার করবা অঙ্কটা, খাতার মাঝে সুন্দর করে করবা, করে সেটা ছবি তুলে কমেন্টে পোস্ট করবে, ওই ভিডিওতে কমেন্টে পোস্ট করবে। যদি কোনো সমস্যা থাকে আমি সেটা দেখে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে বুঝেছো। ক্লাসটা বাসায় আবার দেখবে, ভিডিওটা প্রয়োজনে আবার ভিডিওটা পুনরায় দেখবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের জন্য সবাই দোয়া করো, সবাই ঘরেই থাকো, বেশি বেশি করে সাবান পানি ব্যবহার করে, বারবার হাত দাও, বাইরে অপ্রয়োজনীয় বা প্রয়োজনে বের হইলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো সেই কামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।